হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা একটা ডনলির অদেখা সিনেমা সম্পর্কে জানবো। মানে ডনলির এই পর্যন্ত আমরা অনেক সিনেমা দেখেছি, কিন্তু ডনলিকে একটা ধর্ষক এবং একটা সাইকো ভিলেন হিসেবে এর আগে কিন্তু আমরা কখনোই দেখিনি, আর এটাই আমরা আজকে দেখতে চলেছি। তো সিনেমাটির নাম হচ্ছে ডিপ ট্র্যাপ। 2015 সালে সিনেমাটি নির্মাণ করা হয়েছিল। আর ওই সময় ডনলি কিন্তু এত জনপ্রিয় অভিনেতা নয়, সে কানাডা থেকে মাত্র দক্ষিণ কোরিয়াতে এসেছে, ছোটখাটো রোল করছে। তো তখন ডনলির নামে সিনেমা চলতো না, সিনেমা অন্যান্য নায়ক নায়িকাদের নামে চলতো। তো ওই রকম একটা সময় সিনেমাটা এটি। তো যাই হোক, এই সিনেমাতে আমরা ডনলিকে সম্পূর্ণ অন্যরকম ভাবে দেখতে চলেছি, যেখানে ডনলি একজন ভণ্ড কবিরাজ, ধর্ষক, ইটিসি হোয়াট এভার। তো যাই হোক, বাড়তি কোনো কথা না বলে যদি কোনো ব্রেক থেকে আমরা ব্রেকটা দেবো, তুমি যাবে ডিসক্রিপশন থেকে ডুরাশনে ক্লিক করে মূল ভিডিওতে চলে যাবে। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশ রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি পিএসজি এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো, তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। এবার চলো মূল ভিডিওর দিকে এগিয়ে যাই। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো কাহিনীর শুরুতে আমরা একটা ম্যারিড কাপলকে দেখতে পাই এবং তারা তাদের বিয়ের অনেক বছর পার হয়ে গেল, এখনো তাদের কোনো সন্তান হয়নি। তো এখানে ম্যারিড কাপলের যে স্ত্রী রয়েছে তার নাম হচ্ছে জুন, আর সে ডক্টরের সাথে কথা বলে জানতে পেরেছে যে তার স্বামীর শারীরিক অক্ষমতার কারণে তাদের সন্তান হচ্ছে না। আর এর তবে সন্তান না হওয়াটা যতখানি যন্ত্রণাদায়ক, তার চেয়ে বেশি যন্ত্রণাদায়ক সোশিয়াল লাইফে যে ডিস্টার্ব গুলো হয় সেগুলো। পাড়া প্রতিবেশী বন্ধুদের কাছ থেকে নানা রকম উল্টাপাল্টা কথা শুনতে হয় এবং লির তো ওর শারীরিক অক্ষমতা নিয়ে বন্ধুরাও হাসাহাসি করে। তো এর ফলে লির অনেক খারাপ লাগে, মাঝে মাঝে সে বাইরে গিয়ে একা একা কাঁদে। রিলেট করতে পারছো হয়তো ব্যাপারটা। তবে জুন আর লি একে অপরকে অনেক ভালোবাসতো, কিন্তু সন্তান না পাওয়ার বেদনা তাদের জীবনকে কঠিন করে তুলেছে। তো একদিন জুন অনলাইনে একটা সাইটে এই সব সন্তান জন্ম দেওয়ার হেল্প করবে কবিরাজ বিষয়ে একটা আর্টিকেল পায়। তো জুন করে কি সেখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করে। তো জুন এখানে পার্ক নামের একটা ব্যক্তির সাথে কথা বলে, আর পার্ক বলে আপনার স্বামীর শারীরিক সমস্যাটি ডক্টর দ্বারা ঠিক হবে না, কবিরাজই লাগবে, আমার এখানে নিয়ে আসলে আমি ঠিক করে দেবো। তবে জুন লিকে এ বিষয়ে কিছুই বলে না, কারণ লি কষ্ট পাবে। এবং এরপর জুন মনে মনে একটা প্ল্যান করে এবং তারপর লিকে নতুন একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা বলে। লিও রাজি হয়ে যায় এবং লিকে জুন বলেছে যে চিন্তা মুক্ত হওয়ার জন্য আমরা ট্রিপে যাচ্ছি জনমানবহীন জায়গায়। তো গাড়ি চালিয়ে যাওয়ার সময় তারা একটা অচেনা নির্জন পাহাড় এলাকায় পৌঁছায়, চারিদিকে জঙ্গলে ভরা। তো লি তখন জুনকে জিজ্ঞাসা করে তুমি এই জায়গাটার খবর কিভাবে পেলে? জুন বলে আমি ইন্টারনেটে দেখেছি, আর পাশে একটা হোটেলও আছে, আর সেই হোটেলটা আমি বুক করেছি। তো এরপর ভাঙাচোরা পাথরের রাস্তায় লির গাড়িটা ফেসে যায়, আর জুন যখন হেল্পের জন্য মোবাইলে কল করবে তখন দেখা যায় মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই। তো লি কোনো রকমের ধাক্কা দিয়ে গাড়িটিকে বের করে, আর এরপর তারা সেই জায়গাতে পৌঁছায় যে জায়গাতে তারা আসতে যাচ্ছিল, একটা হোটেল আর কি। আর এই হোটেলটার মালিক ছিল হচ্ছে পার্ক। তো জুন যে হোটেলটি বুক করেছিল সেটা একটা নদীর ধারে ছিল, কিন্তু এখানে নদী তো দূরে থাক, নদী তো নাই, ওটাকে হোটেলে বলা চলে না। এবং দেখে মনে হচ্ছিল পাহাড়ি গ্রামের কোন একটা গরিব দম্পতির বাড়ি। তো সেখানে গিয়ে তারা একটা কিম নামের মেয়েকে দেখতে পায়। মেয়েটা দেখতে খুবই সুন্দরী এবং সহজ সরল সাদা সিধা মনে হচ্ছে। তো জুন তাকে জিজ্ঞাসা করে এখানে কি কি খাবার পাওয়া যাবে। তবে কিম তাদের কথার কোনো উত্তর দেয় না, কারণ ওই কিম নামের মেয়েটি বোবা ছিল। আর তখন সেখানে পার্ক চলে আসে, আই মিন ডনলি। তো জুন যে পার্কের সাথে কথা বলেছিল এটি হচ্ছে সেই পার্ক। তো পার্ক তখন কিমকে লাথি মেরে গেস্টদের খাবার দেওয়ার জন্য ইশারা করে এবং তাদের দুজনের আচরণ খুবই অদ্ভুত ছিল। তো জুন তখন বলে জায়গাটা একটা অদ্ভুত ধরনের, চলো আমরা অন্য কোথাও যাই। কিন্তু লি জুনের কথায় রাজি হয় না, কারণ জুন নিজে ওকে এখানে নিয়ে এসেছে। বাট তখনই হঠাৎ করে পার্ক ওদেরকে বলে আমার এখানকার চিকেন স্যুপ খুবই ফেমাস, কারণ চিকেন স্যুপের জন্য আপনি এখানের পছন্দ মতো চিকেনটা চুজ করতে পারবেন। তো এরপর লি করে কি একটা চিকেন চয়েস করে স্যুপ অর্ডার করে, আর স্যুপ বানানোর সময়ও দেখা যায় যে পার্ক বারবার কিমের সঙ্গে খারাপ ব্যবহার করছে। আর এই বিষয়টা দেখে ওদের খুব অদ্ভুত লাগে, কিন্তু তারা খুব একটা গুরুত্ব দেয় না। তো যাই হোক, তবে সেখানকার চিকেন স্যুপ লির খুব পছন্দ হয়। আর তারপর লি বিয়ার চাইলে পার্ক করে কি তার স্পেশাল বিয়ার এনে দেয়, আর এটা কেন স্পেশাল বিয়ার একটু পরে জানতে পারবে। তো যাই
যাক এরপর পার্ক ওদের রিলেশন সম্পর্কে জানতে চাইলে লি বলে আমরা হাজবেন্ড ওয়াইফ, তবে 5 বছর বিয়ের পরেও আমাদের কোনো সন্তান হয়নি। তো এটা শুনে পার্ক বলে তাহলে আপনারা ঠিক জায়গাতেই এসেছেন। তো এটা বলে সে ওখান থেকে চলে যায়। আর তারপর লি আবারও বিয়ার ঢালতে গিয়ে দেখে বিষাক্ত বিছে পোকা দিয়ে তৈরি একটা বিয়ার তারা খাচ্ছিল, যা তাদের জন্য খুবই ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা ছিল। আর এরপর পার্ক জঙ্গলে থেকে কিছু প্রজাতির সাপ নিয়ে আসে এবং লিকে বলে তুমি যদি বাচ্চা চাও তাহলে এটা তোমাকে খেতে হবে। তো বাচ্চার জন্য হলেও এই কথা ভেবে লি করেকে খেয়ে ফেলে। আর এরপর রাতে তারা 4 জন একসাথে বসে ডিনার করার সময় লি করেকে সাপের তৈরি ওই ওয়ানটা পান করে। আর এখানে আমরা দেখি কিমের সৌন্দর্যের প্রতি আমাদের লি মানে জুনের হাজবেন্ড লি দুর্বল হয়ে পড়েছে। আর এই বিষয়টা পার্ক এবং জুন খুব ভালো মতো বুঝতে পারে। তো পার্কের পর কিমের সঙ্গে লিকে ডান্স করতে বলে। আর লি তখন কিমের কাছে আসার একটা সুযোগ পেয়ে যায়, মানে ও তো এমনি একটু পছন্দ করছিল। আর তখনই জুন বলে চলো আমরা বাড়িতে যাই, বাট তখন পার্ক বলে তোমরা মাত্র মাল খেয়েছো, এখন এই অবস্থায় গাড়ি চালানো যাবে না, আর তাছাড়া রাস্তায় কোনো স্ট্রিট লাইট নেই, তাই অ্যাক্সিডেন্ট হতে পারে। তো এই জন্য পার্ক বলে আজকের রাত্রে এখানে কাটিয়ে সকালে তোমরা চলে যাও। তো এই জন্য লি আর জুন ওখানে রাত কাটায়। আর সকালবেলা পার্ক করে কি লিকে জঙ্গলে শিকার করতে নিয়ে যায়, কিন্তু পার্ক জঙ্গলের মধ্যে একটা শুয়োরের শিকার করে। আর ওই শুয়োরের প্রাইভেট পার্ট গুলো মানে বিচি, তারপরে বুঝতেই পারছো ডান্ডি, এগুলো কেটে রস করে ওকে খেতে বলে। তো লি একটু সংকোচ বোধ করলে পার্ক বলে এগুলো খেলে পুরুষত্ব পারে, মানে তোমার তো লি চোখ বন্ধ করে ওটা খেয়ে নেয়। আর জঙ্গল থেকে ফিরে লি করে কি সেখান থেকে চলে যাওয়ার কথা ভাবে, কিন্তু তার গাড়িটা স্টার্ট হচ্ছিল না, হয়তো বুঝতেই পারছো কোনো ঘ্যামার রয়েছে। তো পার্ক তখন মেকানিকের ব্যবস্থা করার চেষ্টা করে, কিন্তু মেকানিক সেদিন অ্যাভেলেবেলই ছিল না। তো এই জন্য মেকানিক পরের দিন আসার কথা বলে। আর উপায় না থাকায় লি আর জুনকে আরো একদিন এখানে থাকতে হবে। তো রাতে ডিনার করার পরে পার্ক লিকে বলে দেখো তোমার আমি যে চিকিৎসা দিয়েছি তুমি একবার অন্য মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করে দেখো, এতে হয়তো তোমার প্রবলেমটা সলভ হতে পারে। আজকে রাতে তুমি আমার ঘরে চলে এসো, আমি কিমের সঙ্গে তোমাকে থাকতে দেবো। মানে এটা কিন্তু জুনের সামনে বলছে। আর তখন পার্ক বলে কিম আমার স্ত্রী নয়, আমার বোন, কিন্তু এতে আমার কোনো প্রবলেম নেই, তুমি এই বিষয়টা একটু ভেবে দেখতে পারো। মানে সিরিয়াসলি ভাই এই শালা পার্ক তো মারাত্মক লেভেলের সাইকো, মারাত্মক লেভেলের ইনসেস্ট ট্যাবু। তো যাই এরপর বৃষ্টি শুরু হয়ে যায়, তারা দুজনে ঘরে চলে আসে। আর পার্ক করে কি রুমের মধ্যে কিম আর লিকে একা রেখে সেখান থেকে বাইরে যায়। আর পার্ক জুনকে বলে তুমি যদি প্ল্যান সাকসেসফুল করতে চাও, যেটা আমাদের কথা হয়েছিল, তাহলে ওদের দুজনকে একসঙ্গে থাকতে দাও। মানে এখানে আমরা একটু কনফিউজড হয়ে যাই যে জুন কি তাহলে আগেই পার্কের সাথে এই ধরনের কিছু বলে এসেছিল। আর এইদিকে রুমের মধ্যে লি তো কিম নামের ওই মেয়েটিকে চোখ দিয়ে গিলে খাচ্ছিল। আর ঠিক ওই সময় জুন এসে লিকে বলে আমার শরীর খারাপ লাগছে, আমি ঘুমাতে যাচ্ছি, তুমি ড্রিঙ্কস করে চলে এসো। মানে ইচ্ছে করেই জুন আর কি রেখে গেল ওর হাজবেন্ডকে। তো এরপর লি করে কি জুনের সঙ্গে রুমে যায়, কিন্তু লি ঘুমাতে পারছিল না, সে সিগারেট খাওয়ার জন্য বাইরে যায়। আর তখন পার্ক ওকে জোর করে ড্রিঙ্কস করার জন্য নিয়ে যায়। আর ড্রিঙ্কস করার সময় কিম করে কি লির পাশে এসে বসে এবং লি কিমের মনোভাব বুঝতে পারে, সেখান থেকে উঠে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কিম তখন ওকে জড়িয়ে ধরে। আর তখন লি আর কন্ট্রোল করতে পারে না, ওরা ইন্টিমেট হয়। আর এইদিকে পার্ক জুনের কাছে আসে এবং সে জুনকে রুমের মধ্যে থাকা সিক্রেট জানালা দিয়ে ওইটা দেখায় যে পাশের রুমে কি হচ্ছে, এবং এটা দেখে জুন আবার উত্তেজিত হয়ে যায়। আর এই সুযোগে পার্ক আবার জুনকে রেপ করে। তবে পরের দিন জুন লিকে এই বিষয়ে বলে না, কারণ সে নিজে লিকে এখানে নিয়ে এসেছিল। আর রাতের বেলা সেই ঘটনার জন্য লির আবার অনেক খারাপ লাগে, মানে ও একটা মেয়ের সাথে শুয়েছিল। তো এরপর লি আর পার্ক করে কি গাড়ি ঠিক করার জন্য মেকানিক আনতে শহরে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে দোকান বন্ধ। আর পার্ক যখন মেকানিককে কল করে সে জানতে পারে সে পার্সোনাল কাজের জন্য বাইরে গিয়েছে, ফিরতে অনেক রাত হবে। আর তখন লি করে কি মোবাইলে কথা বলতে বলতে একটা ভিখারির কাছে গিয়ে দাঁড়ায়। আর ওই ভিখারিটি পার্ককে দেখে বলে ও তোর বাবা মাকে খুন করেছিল, শালা একটা কুত্তার বাচ্চা। তো লি এরপর ভিখারির কাছ থেকে ঠিক মতো জানতে চাই বিষয়ে, তখনই পার্ক চলে আসে। আর এরপর ফিরে আসার সময় পার্ক তার অতীত জীবন সম্পর্কে বলা শুরু করে। পার্ক বলে তার একত ছিল সৎ মা, তারপর ছিল হচ্ছে মাতাল বাবা, আর তাদের হাত থেকে বাঁচার জন্য আমি ঘরে আগুন লাগিয়ে দিয়েছিলাম। আর তখন সৎ বোনটাকে আমি বাইরে বের করে নিয়েছিলাম, আর ওই সৎ বোনের সাথে আমি থাকি, আর বাবা মা মারা গিয়েছে, চিন্তা করো। তো এর আসার পরে পার্ক করে লিকে নিয়ে জঙ্গলে যায়। আর পার্ক জঙ্গলের মধ্যে জন্তু জানোয়ার ধরার জন্য ফাঁদ পেতে রেখেছিল। আর পার্ক এখানে লিকে বলে যে একটু দূরে আমি একটা ফাঁদ পেতে রেখেছি, দেখো তো ওইখানে কোনো কিছু আটকা পড়েছে কিনা। তবে কোথায় ফাঁদটি পাতা রয়েছে এ সম্পর্কে সরাসরি কিছু বলে না, কারণ পার্ক চায় লির পা ফাঁদে পড়ুক বা ফেসে যাক। মানে এখানে পার্ক চায় না লি ওর অতীত জীবন সম্পর্কে জানতে পারুক, মানে কারোর কাছে জিজ্ঞাসা করে জানতে পারুক। তো লি যখন চেক করতে যায় ওর পা ফাঁদে আটকা পড়ে যায়, তো লি তখন হেল্পের জন্য পার্ককে ডাকে, কিন্তু পার্ক তো যাবেই না। আর লি যখন ফাঁদটা খুলতে যায় তখন সে নিচে গড়িয়ে পড়ে যায়, মাথায় মারাত্মক আঘাত লাগায়, লি অজ্ঞান হয়ে যায়। আর এখানে আমরা পার্কের আসল রূপ দেখতে পাই। তো এইদিকে আমরা দেখি জুন তো লির অপেক্ষায় বসে রয়েছে। আর তখন এখানে আরেকটা কাপল চলে আসে এবং তারপরে পার্ক ফিরে আসে। তো জুন লিকে তো দেখতে পায় না, তখন সে পার্কে জিজ্ঞাসা করে ও কই। পার্ক বলে ও মেকানিক আনতে গিয়েছে, ও মেকানিক নিয়ে চলে আসবে। তো এইদিকে লির জ্ঞান ফিরে সে জঙ্গল থেকে হোটেলের দিকে হাঁটতে শুরু করে। আর অন্যদিকে পার্ক করেছে কি জুনকে মেরে একটা ঘরে আটকে রেখেছে। আর তারপর পার্ক করে কি নতুন অতিথিদেরও সেম ভাবে ট্রিট করে, মানে রাতে সৎ বোনের রুমে পাঠিয়ে দেয়। আর এইদিকে ছেলেটির গার্লফ্রেন্ডকে রেপ করার চেষ্টা করে, যদিও ওরাও সন্তানের জন্য এসেছিল। বাট মেয়েটি এখানে বাধা দেয়, পার্কের গালে জোরে থাপ্পড় মারে। এটা দেখে পার্ক রেগে যায় এবং মেয়েটির মুখে কন্টিনিউ ঘুষি মারে। আর মেয়েটি তখন চিৎকার করে থাকে। আর তখন ছেলেটি এখানে চলে আসে এবং ওই ছেলেটি এসে পার্ককে যখন মারতে যায় তখন পার্ক করে কি আয়রন দিয়ে ওর মাথা ফাটিয়ে
ফাটিয়ে দেয়, এভাবেই দুইটাকেই মেরে ফেলে। কিন্তু জুন এইসব ঘটনাগুলি তার রুমের সিক্রেট জানালা দিয়ে দেখছিল, আর চোখের সামনে দুটো খুন হতে দেখে জুন তো অনেক ভয় পেয়ে যায়। আর ওই একই সময় লি হোটেলে ফিরে আসে, আর লিকে দেখে পার্ক বলে, আরে আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি, তোমাকে পাইনি। তো এরপর লি করে জুনের কাছে যায় এবং দরজার ফাঁক দিয়ে রুমে দুটো রক্তাক্ত লাশ দেখতে পায়। তো লি খুব ভালো মতোই বুঝতে পারে তার একটা সাইকো ট্র্যাপে পড়েছে। তো লি তখন জুনকে বলে, চলো আমরা এখান থেকে পালাই। তো লি আর জুন করে সুযোগ বুঝে পার্কের গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে, আর পার্কও বুঝতে পেরে ওদেরকে ধরার জন্য পেছনে ছুট দেয়। বাট ততক্ষণে ওরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। তো কিছু দূর যাওয়ার পরে জুন করে লিকে বলে, এই সবকিছু আমার জন্য হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। তো জুন যখন এই কথা বলে তখন লির খেয়াল সরে যায় আর আবারও অ্যাক্সিডেন্ট হয়ে যায়। মানে এর আগেও সবকিছু বইয়ের জন্য হয়েছে, আবার এই অ্যাক্সিডেন্টও বইয়ের জন্য হলো। তো এখানে সিনেমার আসল টুইস্ট আসে, আমরা জানতে পারি এই কবিরাজের সাথে এই কথাই হয়েছিল যে এখানে হোটেলে আসবে, সে জুনের হাজবেন্ডকে চিকিৎসা দিবে, তারপর আরেকজন মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করাতে হবে, মানে ওই কিম নামের মেয়ের সাথে, আর এইভাবেই ওর হাজবেন্ড ঠিক হবে। তো জুন এগুলো আগে থেকে প্ল্যান করে এসেছিল, আর এজন্যই তো নিজের জামাইকে আরেকজন মেয়ের কাছে দিয়েছে। কিন্তু পার্ক উল্টো বোনা যেটা করেছে, জুনকে রেপ করেছে। তো যাই হোক, ততক্ষণ পার্ক এখানে চলে আসে আর জানালা ভেঙে লি এবং জুনকে মেরে আবারও হোটেলে নিয়ে যায়। তো জুন ভেবেছিল হয়তো তাদের জীবনটা বদলে যাবে, কিন্তু তাদের যে মৃত্যুর মুখে পড়তে হবে এটা জুন বুঝতে পারেনি। তো যাই হোক, পার্ক লিকে খুন করবে ঠিক ওই সময় বাড়িতে পুলিশ চলে আসে। আসলে নতুন কাপড় এইদিকে এসেছিল, সেই বিষয়টা জিজ্ঞেস করতে এসেছে। তো পার্ক বলে, আমি এদের কখনোই দেখিনি। তো পুলিশ অফিসার সেখান থেকে যখন যাবে তখনই জুন করে একটা বালতি লাথি মেরে ফেলে দেয় এবং পা দিয়ে দেয়ালে আঘাত করে শব্দ করে। আর এটা শুনে একজন পুলিশ রুমের ভেতরে গিয়ে লিও জুনকে দেখতে পায়, কিন্তু ওই পুলিশটা কিছু হওয়ার আগেই পার্ক করে গলা কেটে তাকে খুন করে। বাট তখন আরেকটা পুলিশ দ্রুত করে থানা থেকে ব্যাকআপ ফোর্স পাঠাতে বলে, বাট ততক্ষণে পার্ক তাকে খুন করে ফেলে। বাট ইতিমধ্যে ওই পার্কের সৎবোন কিম আবার লিয়ার জুনের হাতের বাঁধন খুলে দিয়েছে। তো লিয়ার জুন যখন জঙ্গলের ভেতর দিয়ে পালানোর চেষ্টা করে তখন আবার পার্ক যায় রুমের মধ্যে, আর সে লিয়ার জুনকে দেখতে পায় না। আর তখনই পার্ক করে একটা কুড়াল নিয়ে ওদেরকে মারার জন্য যায়। আবার ওইদিকে লির পায়ে চোট লেগেছে, সে বেশি দূর যেতে পারেনি এবং পার্ক যখন ওদের কাছাকাছি যায় লি তো পার্কের উপর অ্যাটাক করে, কিন্তু লির সাথে তো পেরে ওঠে না। এবং এরপর পার্ক যখন জুনকে খুন করতে যায় তখন কিম মানে ওর সৎবোন দূর থেকে গুলি করে, তবে গুলিটা লাগে না। তো পার্ক করে কে গুলি চালাচ্ছে এটা দেখার জন্য যখন সেই দিকে তাকায় তখনই জুন করে একটা লোহার পেরেক পার্কের পেটে ঢুকিয়ে দেয়। বাট পার্ক তখন করে পেট থেকে লোহার পেরেকটা বের করে, কিন্তু ওই সময় লি আবার পার্ককে অ্যাটাক করে, আর এ কারণে পার্ক আর লি একসঙ্গে গড়িয়ে পড়ে। কিন্তু পার্কের পেটের মধ্যে একটা যে পেরেক ছিল যেটা অনেকখানি বেরিয়ে গিয়েছে সেটা আবার ঢুকে যায় এবং এই পার্ক হারামজাদা মারাত্মক ধর্ষক সে ওখানে মারা যায় এবং লি আর জুন এই ট্র্যাপ থেকে বেঁচে ফিরে। আর এরপর জুন পুরো বিষয়টি পুলিশকে জানায়, আর এখানে নিয়েই সিনেমাটি শেষ হয়ে যায়। তো এইখানে একটা ব্যাপার রয়েছে, আমাদের দেশেও কিন্তু সেম একটা প্রবলেম। আমাদের দেশেও কিন্তু কবিরাজ যারা আছে বেশিরভাগই হচ্ছে ভণ্ড, 99% ভণ্ড। এবং এই যে বিশেষ করে এই বাচ্চা কাচ্চা না হওয়া জিন ভূতে ধরা এলো সবচেয়ে বেশি 2 নম্বরই হয়। এবং বাংলাদেশেও এরকম কবিরাজরা যে কারবো কি করে এগুলো অ্যাভেলেবল ঘটে, খুব দক্ষিণ কোরিয়াতেও যে এরকম একটা ঘটনা দেখবে একটা আশা করি নাই। তো যাই হোক, তোমার জানা আমাদের কোনো ভণ্ড কবিরাজের কাহিনী থাকলে সেটা কমেন্টে লিখো, যাতে সবাই সতর্ক হতে পারে আর কি। মানে তোমার অভিজ্ঞতা বা অন্য কারো অভিজ্ঞতা ওটা অবশ্যই কমেন্টে লিখবে, যাতে তোমার ওই কমেন্ট দেখে কেউ সতর্ক হতে পারে। এবং এখন থেকে যে সিনেমাটা আসবে সেটার আলোকে তোমরা নিজেদের মতামতগুলো দেবে, কারণ আমাদের ভিডিও অনেক মানুষ দেখে, অন্তত 5000 মানুষও যদি তোমার কমেন্ট পড়ে, সবাই তো লাইক দেবে না, তুমি বুঝতে পারবে না, কিন্তু কমেন্ট অনেকেই পড়ে, অন্তত যাতে তারা সতর্ক হতে পারে। আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, ঠিক আছে, বাই।